আপনি এখন যা দেখতে চলেছেন তা আপনাকে হতভম্ব করে দিবে। বিষাক্ত সাপের এমন ফার্মিং যা কল্পনাকেও হার মানায়। চীনের এই সাপ ফার্মগুলোতে এত বিশাল পরিমাণে সাপ চাষ করা হয় যা দেখে শরীর শিউরে ওঠে। এমনকি এখানে সাপের রক্ত দিয়ে তৈরি করা হয় এক ভয়ঙ্কর শক্তিশালী পানীয়, যা খেলে শরীরে এক অদ্ভুত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শুধু তাই নয়, সাপের পিত্তথলি থেকে বানানো হয় এমন এক রহস্যময় জিনিস যা বহু চিকিৎসায় কার্যকারী। আর যেভাবে চীনে বিষাক্ত সাপ ও বিষাক্ত যোগ চাষ করা হয় তা দেখলে রীতিমতো আপনার শ্বাস আটকে যাবে। তাছাড়াও চীনে সাপের রক্তের জুস তৈরি করা হয় এবং এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু ঘটবে যেটি জানার পর আপনি হতভম্ব হয়ে যাবেন। এগুলো সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই রয়েছে যোগ ফার্মিং প্রসেস। এটা দেখতে পাচ্ছেন, এটি হলো সাধারণ যোগ, আর এগুলোকে চাষ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণ গরু, ছাগল এবং পোল্ট্রি মুরগির মতো এগুলোকেও ফার্মে চাষ করা হয়। আমি নিশ্চিত করে বলতে পারি, হয়তো এর আগে আপনি কখনোই কল্পনাও করেননি যে যোগ চাষ করা হতে পারে। এই যোগগুলোকে এমনভাবেই চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চীনে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। যেমনটা আপনারা জানেন যে যোগ মানুষের রক্ত চুষে খায়, এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরের ভেতরে ঢুকে মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটাতে পারে। কিন্তু চীনে এই প্রাণীটিকে ফার্মে পালন করা হয় এবং প্রতি বছর এগুলোকে পালন করে লাখ লাখ ডলারের বিক্রি করা হচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে তারা এই যোগ পালন করে থাকে? তাছাড়া এই যোগ দিয়ে তারা কি করে? এই মানুষগুলো যোগকে কি খেতে দেয়? যোগ দেখলে আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যে এই যোগের বিশেষ কিছু উপকারী দিকও রয়েছে। এটি মানুষের জন্য একটি অত্যন্ত উপকারী প্রাণী। আমাদের পৃথিবীতে প্রায় 700 প্রজাতির যোগ রয়েছে। তার মধ্যে 100 প্রজাতি সমুদ্রে বসবাস করে, এর মধ্যে 90 প্রজাতি যোগ পাওয়া যায় পুকুরে। তাছাড়া অনেক প্রজাতি যোগ কাদা, মাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে। একটি যোগ প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এদের শরীরে কোনো একটি অংশ কেটে ফেললে সেটি পুনরায় তৈরি হতে পারে। যদিও যোগ দেখলে অনেকেই ভয় পায়, চীনের বিভিন্ন ফার্মে এটিকে চাষ করা হয় কারণ এই যোগের অনেক উপকারী গুণ রয়েছে। এটি বিভিন্ন ধরনের ঔষধ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়, তেমনইভাবে বিভিন্ন রোগ নিরাময়ের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। এই যোগের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। তাছাড়া যোগ শামুক এবং কেঁচো খেয়ে থাকে। ফার্মে এদের পালন করার জন্য এই খাবারগুলোই দেওয়া হয়। এরপর ধীরে ধীরে তারা ডিম পাড়ে এবং এগুলোকে কাদা, মাটির মধ্যেই রাখা হয়। পরে নির্দিষ্ট সময় বাচ্চা বেরিয়ে আসলে এবং এগুলোকে ফার্মের বিশেষ পানির মধ্যে রাখা হয়। এইগুলোকে নিয়মিত খাবার দেওয়া হয় আর বেশিরভাগ সময় রক্ত খেতে দেওয়া হয়। যখন এরা প্রাপ্তবয়স্ক হয় তখন এদের রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর তাদের মেডিসিন বিভাগে পাঠানো হয়। এছাড়া প্রাচীনকাল থেকে বিভিন্ন ঐতিহাসিক ঔষধ তৈরিতে এই যোগ ব্যবহার করা হতো। প্লাস্টিক সার্জারিতেও এই যোগের ব্যবহার হয়, যেমন চেহারা চিকিৎসা, স্তনের চিকিৎসা এবং অন্যান্য নানা ধরনের চিকিৎসায়। এই যোগ মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এই কারণেই চীন ও কোরিয়ায় প্রতি বছর বিপুল পরিমাণে যোগ চাষ করা হয়। এরপর এগুলো ইউরোপ ও আমেরিকা মহাদেশে রপ্তানি করা হয়। বর্তমানে এটি এশিয়া মহাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ব্যাঙের মাংস কিভাবে প্রস্তুত করা হয়? আসলে বন্ধুরা, ব্যাঙের মাংস যেভাবে প্রস্তুত করা হয় শুনে হয়তো অবাক হচ্ছেন। ব্যাঙের মাংস এখন ফার্মে চাষ করা হচ্ছে। ভিয়েতনামে প্রচুর পরিমাণে ব্যাঙ চাষ করা হয়। এগুলো চীন, জাপান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই ব্যাঙের মাংস একটি লাভজনক ব্যবসা। চীন এবং জাপানে ব্যাঙের মাংস খুবই জনপ্রিয়। তারা মনে করে এটি একটি পুষ্টিকর খাবার। ব্যাঙ পালন করার জন্য প্রথমেই ব্যাঙ সংগ্রহ করা হয়, তারপর ফার্মে এগুলোকে ব্রিডিং করা হয়। একটি নির্দিষ্ট সময়ের পর যখন তাদের মিটিং সিজন আসে তখন মাদি ব্যাঙ একটি বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে যা পুরুষ ব্যাঙগুলোকে আকর্ষিত করে। এরপর তাদের মিলন হয়। এরপর ফিমেল ব্যাঙগুলো ডিম পাড়ে। মাত্র 1 থেকে 3 সপ্তাহের মধ্যে ডিমগুলো থেকে ব্যাঙাচি বের হয়। এগুলোকে আলাদা একটি পানির ট্যাঙ্কে রাখা হয় আর সেখানেই তারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং প্রাপ্তবয়স্ক ব্যাঙ হয়ে যায়। যারা ব্যাঙ চাষ করে তারা ব্যাঙগুলোকে ছোট, মাঝারি এবং বড় আকারে ভাগ করে নেয়। তারপর এগুলোকে আকার অনুযায়ী বিভিন্ন খাবার দেওয়া হয়। তাদেরকে খাবার হিসাবে দেওয়া হয় বিভিন্ন মাছ, ভিটামিন এবং আমিষযুক্ত খাবার। এই সমস্ত ব্যাঙগুলো যে ট্যাঙ্কে থাকে সেগুলোকে নির্দিষ্ট সময়ের পর পরিষ্কার করা হয় যেন ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া না জমে। যখন ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে এইভাবেই বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে প্রয়োজন অনুসারে এগুলোকে কাটিং এবং প্রসেসিং করে বাজারজাত করা হয়।
ইন্দোনেশিয়ায় বাড়ি বাড়িতে সাপ চাষ। ইন্দোনেশিয়ায় এমন কিছু গ্রাম রয়েছে যেখানে প্রতিটি বাড়িতে সাপ চাষ করা হয়ে থাকে। এইগুলো সেই বিষাক্ত সাপ যেগুলোকে দেখে প্রতিটি মানুষ ভয়ে দৌড়ে পালিয়ে যায়, অথচ তারা এই সমস্ত সাপগুলোকে লালন পালন করে এবং এগুলো পালন করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। এই সাপের চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের দামি ব্যাগ, জুতা এবং ওয়ালেট। এছাড়াও তৈরি করা হয় বিভিন্ন দামি জামা কাপড়, যা উচ্চ মূল্যে দেশ বিদেশে বিক্রি করা হয়। তদুরূপী ইন্দোনেশিয়ায়, চায়না এবং জাপানে সাপের মাংস খুবই জনপ্রিয়। তাছাড়াও সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপ কামড়ানোর ঔষধ। এছাড়া থাইল্যান্ডে সাপের রক্তের স্পেশাল জুসও খাওয়ানো হয়, যা খেলে বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে এই জুস পান করলে বৃদ্ধা মানুষ তাদের যৌবন ফিরে পাবে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে থাকে তারা বিষসহ এবং বিষবিহীন এই দুই ধরনের সাপ পালন করে থাকে। তবে তারা বেশিরভাগই সময় বিষধর সাপটাই বেশি পালন করে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা হয়। তবে এই সাপ চাষ মোটেও সহজ কাজ নয়। এই সাপ চাষকারীদের গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলে ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে পরে তারা একটি ফার্ম তৈরি করে, যেখানে কবুতরের বাসার মতো ছোট ছোট খোপ থাকে। এই ছোট ছোট বাসাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সাপ রাখা হয়। বিষধর সাপগুলোকে আলাদা রাখা হয় এবং বিষমুক্ত সাপগুলোকেও আলাদা রাখা হয়। প্রতি বছর সাপগুলোকে ব্যাঙসহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেওয়া হয়। সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয়, যাতে তারা আরাম করে বসবাস করতে পারে এবং ঘরের মতো অনুভব হয়। এছাড়া সেখানকার তাপমাত্রা গরম রাখা হয়। যখন এদের ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এগুলোকে আলাদা করে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ডিম পাড়ার সমস্ত ব্যবস্থা থাকে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগ পর্যন্ত এই সমস্ত সাপগুলো সেখানেই থাকে। তারপর এই ছোট ছোট সাপগুলোকে আলাদা করা হয়। যখন এই সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্যে থেকে বিষ বের করে নেওয়া হয়। পরে এই বিষ ঔষধ কোম্পানি কিনে নেয় এবং এখান থেকে তারা লাখ লাখ টাকা আয় করে। পরবর্তীতে এই সাপের মাংস বিক্রি করা হয় এবং এগুলোকে মার্কেটে বিক্রি করা হয়। যে সমস্ত সাপগুলো বিষমুক্ত হয়ে থাকে সেগুলোকে আলাদাভাবে মার্কেটে বিক্রি করা হয়। এগুলোকে মেরে এর ভেতর থেকে আবর্জনা পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে বাজারজাত করা হয়। থাইল্যান্ড, জাপান এবং চীনে সাপের মাংস এবং স্যুপ খুবই জনপ্রিয়। বিশেষ করে চীন এবং জাপান এবং ইন্দোনেশিয়াতে এই খাবার অত্যন্ত জনপ্রিয়। তদুরূপী যে সমস্ত সাপের চামড়া অনেক মোটা এবং ভালো মানের হয়ে থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জ্যাকেট। এগুলো নিজেদের দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও বিক্রি করা হয়। এছাড়া সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয়। এগুলোকে চীনের মানুষ শরবত করে খায়। তদুরূপী সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, এগুলোকে আলাদাভাবে রোদে শুকানো হয় এবং ঐতিহাসিক ঔষধ তৈরির জন্য পাঠানো হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি ঔষধ তৈরি করা হয়, মানে সাপের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। সাধারণ সাপ থেকে পাইথন সাপের চামড়া বেশি দামি হয়ে থাকে। এই পাইথনের চামড়াগুলো ভালোভাবে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং ফ্যাক্টরিতে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়।